তোর হাতে আজকের রাতটাই আছে, যা নিজের বাবার সাথে দেখা কর। এই বলে রাজা প্রহরীদের ইশারা দিল। প্রহরীরা কথাকে নিয়ে তার বাবার কাছে গেল। এদিকে আমরা দেখতে পাই ইয়াশ জুজুকে নিয়ে হাসপাতালে গিয়েছে। ডাক্তার জুজুর পরীক্ষা নিরীক্ষা করে ভারাক্রান্ত মনে ইয়াশকে বলল, পশু পাখির মাঝেও একটা রোগ আছে যার নাম হিমোকোলন। এই রোগটা তখনই দেখা দেয় যখন কোনো কারণে পশু পাখি একটানা কয়েকদিন নির্ঘুম থাকে। জুজু কয়েকদিন যাবৎ 1 সেকেন্ডের জন্য ঘুমায়নি। কোনো এক কারণে, হয়তো ও কাউকে খুব মিস করে, তার জন্য কান্না করে। তার স্মৃতি জুজুকে ঘুমাতে দেয়নি, আর তাই জুজুর মাঝেও হিমোকোলন রোগটা বাসা বেঁধেছে। ইয়াশ জুজুর দিকে অসহায় দৃষ্টিতে একবার তাকিয়ে অবাক হয়ে বলল, স্যার, গত কয়েকদিন আগে আমার বোন মারা গিয়েছিল দুর্ঘটনায়। জুজু আমার বোনকে অনেক ভালোবাসতো। হয়তো ওর স্মৃতি জুজুকে এমনভাবে আঁকড়ে ধরছে যে ও ঘুমাতেও পারে না। এই রোগের কি কোনো প্রতিকার নেই স্যার? ডাক্তার ইয়াশকে সান্ত্বনা দিয়ে বলল, যদি থাকতো তাহলে আমি কখনো জুজুকে নিয়ে ভয় পেতাম না। আসলে এই প্রাণীগুলো একবার যদি কারো মায়ে আটকে যায় তাহলে তাকে ছাড়া কিছুই বোঝে না। ওরা মৃত্যু কি জিনিস সেটাও বোঝে না। কষ্ট হলেও বলতে হচ্ছে যে জুজুর হাতে আর বেশি সময় নেই, ওকে নিয়ে যাও। ইয়াশ পাগলের মতো বলতে লাগলো, না স্যার, আপনি এটা বলতে পারেন না। আমার বোনটা আমাকে ছেড়ে চলে গেছে। এখন জুজুও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি সহ্য করতে পারবো না। স্যার, আপনি যা চান আমি তাই দিব, তবুও জুজুকে ভালো করে দিন। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। ডাক্তার বলল, সরি, আমার কাছে কোনো উপায় থাকলে আমি কখনো জুজুকে এভাবে হারাতে দিতাম না। আমি নিজেও একজন পশু প্রেমিক, আমারও কষ্ট হচ্ছে জুজুর জন্য। ইয়াশ চোখের পানি নিয়ে জুজুকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। ইয়াশ এটা মানতে পারছে না জুজুও তাকে ছেড়ে চলে যাবে। জুজুর দিকে তাকিয়ে দেখলো ওর চোখেও পানি। হয়তো জুজু বুঝে গেছে ওর হাতে আর বেশি সময় নেই। ইয়াশ চোখে ভাসতে লাগলো জুজু আর সোহানার কাটানো মুহূর্তগুলো। জুজু সোহানার কতটা আপন ছিল সেই দৃশ্যটাও ভাসতে লাগলো। সেদিন সোহানার জন্য আইসক্রিম এনেছিল, কিন্তু সেটা গলে যাওয়ার পর জুজু সেই প্যাকেটটা মুখে নিয়ে ঢুকিয়ে আর বের করতে পারছিল না। ইয়াশ দোকানে গিয়ে একটা আইসক্রিম কিনে জুজুকে নিয়ে পার্কের বেঞ্চে বসে জুজুর সামনে দিয়ে বলল, জুজু, তোর না আইসক্রিম অনেক পছন্দ, দেখ আমি তোর জন্য আইসক্রিম এনেছি, খেয়ে দেখতো লবণ হয়েছে কিনা। জুজু আইসক্রিম শুকে একবার ইয়াশের দিকে তাকিয়ে ভাঙা গলায় ম্যাও করলো। ইয়াশ একটু হেসে বলল, আজকেও তুই আমাকে ছাড়া খাবি না, তাই না? তোর কেন বিশ্বাসী হস জুজু? কেন এত মায়া সৃষ্টি করে হারিয়ে যাস? একটু থেকে গেলে কি এমন হয়? আমি কি এতই খারাপ যে তোরা সবাই এক এক করে আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? তোকে একটা সত্যি কথা বলি আজকে, যদিও আমার কথা বুঝবি না তবুও বলি তোকে। আমি আর সোহানা যদি ছোটবেলায় এতিমখানা থেকে পালিয়ে আসছিলাম, সেদিন তুই তোর 2 ভাই আর মায়ের সাথে ঘুমিয়েছিলি। সোহানা তোকে দেখি বলল এটা ওর লাগবে। আমি তো আমার বোনের আবদার কখনো ফেলতে পারি না, তাই আমি তোকে তোর মা এবং ভাইদের কাছ থেকে চুরি করে নিয়ে আসি। আমি তোকে ছোটবেলায় তোর মায়ের আদর থেকে বঞ্চিত করছি, তোর ভাইদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। মা বাবা ছাড়া কারো জীবন কিভাবে কাটে সেটা আমার চেয়ে ভালো আর কেউ বলতে পারে না। জানিস জুজু, তুই ছাড়া আমরা অসম্পূর্ণ ছিলাম। তুই সোহানাকে এত ভালোবাসছ যে ওর কাছে যাওয়ার জন্য তাড়াহুড়া শুরু করে দিয়েছিস। আর কয়েকটা দিন আমার সাথে থেকে গেলে কি এমন হতো? আমি জানি কোথাও আর ফিরে আসবে না, ভেবেছিলাম অন্তত তুই থাকবি আমার সাথে। জুজু, আমি তোকে আঘাত করছিলাম তাই না? জানিস, তোকে আঘাত করে আমি বেশি ব্যথা পেয়েছি। তোর ক্ষত দেখলে আমার মনে রক্তক্ষরণ শুরু হয়। প্লিজ জুজু, আর কয়েকটা দিন আমার সাথে থেকে যা। সোহানাকে হারানোর ব্যথা এখনো ভুলতে পারিনি আমি। তুই চলে গেলে আমি পাগল হয়ে যাব। জুজু, এই জুজু, কিছু তো বল। জুজু নিজের হাত পা ছেড়ে দিল ধীরে ধীরে। জুজুর অশ্রু ভেজা চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আজ অনেকদিন পর জুজু ঘুমিয়ে গেল, তবে এই ঘুম আর কখনো ভাঙবে না। ইয়াশ জুজুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। এই পৃথিবীতে আর কেউ রইল না ইয়াশের জন্য। ইয়াশ আজ সম্পূর্ণ একা। তখনই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। ইয়াশের চোখের পানি বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে। ইয়াশ কাঁদতে কাঁদতে উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, সৃষ্টিকর্তা, তুমি আমার উপর এত খুশি যে আমার কাছ থেকে সবাইকে দূরে সরিয়ে দিয়েছ। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, শুধু পরপারে আমার প্রিয় জিনিসগুলো আমাকে ফিরিয়ে দিও। এদিকে কথা তার বাবার সাথে দেখা করছে। বাবাকে নিজ চোখে জীবনের প্রথমবার দেখে কথা নিজেকে সামলে রাখতে পারলো না। বুক ভরা এক আর্তনাদে বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। কথার বাবাও নিজের মেয়েকে
সামনে থেকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। কথার বাবা বলতে লাগলো, মা তুমি এখানে কেন এসেছো? ওরা তোমাকে মেরে ফেলবে, চলে যাও এখান থেকে। কথা কাঁদো কাঁদো গলায় বলল, তোমাকে জড়িয়ে ধরার আমার এক আকাশ পরিমাণ ইচ্ছা ছিল বাবা, আজ সেটা পূর্ণ হয়েছে। এখন আমি মরে গেলেও কোনো দুঃখ থাকবে না। এখন কথার বাবা বলল, আমি জানি আমার ভুলের জন্য আজ তোমাকে মরতে হবে, তুমি আমাকে ক্ষমা করে দিও। কথা বলল, না বাবা, তোমার প্রতি আমার কোনো রাগ নেই। তুমি নিজের মুক্তি চাওনি, তার বদলে আমার নিরাপত্তা চেয়েছো রাজার কাছে। তুমি আমার সবচেয়ে ভালো বাবা, কিন্তু তুমি ভুল বুঝে মাকে মেরে ফেলছো। কথার বাবা একটু অভিমানের স্বরে বলল, তোমার মা আমার সাথে বেইমানি করছিল, তাকে মেরে আমি কোনো ভুল করিনি। কথা এক এক করে সেদিনের ঘটে যাওয়ার ঘটনা সব বলল তার বাবাকে। সবকিছু শুনে কথার বাবাও কান্নায় ভেঙে পড়ল। ততদিন সে তার স্ত্রীকে ভুল ভেবে এসেছে, এমনকি তার কোনো কথা না শুনেই তাকে মেরে ফেলছে। কথার বাবা কষ্টে নিজের কপালে চাপড়াতে লাগলো। কথা তাকে শান্ত করে জড়িয়ে ধরে বলল, বাবা জীবনের শেষ সময়টা আমি তোমার সাথে কাটাতে পেরেছি, এতেই আমি খুশি। কথার বাবা মেয়েকে জড়িয়ে ধরে বলল, শেষবারের জন্য কথার কপালে চুমু খেয়ে বলল, আমাকে মাফ করে দিও মা, আমি তোমার জন্য অপেক্ষা করব। অপেক্ষার কথা শুনে কথার মনে পড়ে গেল ইয়াসের কথা। ইয়াস তার জন্য অপেক্ষা করে আছে, কিন্তু চাইলেও কথা আর ফিরে যেতে পারবে না। এক বুক কান্নার ভালোবাসা সিক্ত হলো বাবা মেয়ের শেষ বিদায়ে। প্রহরীরা এসে কথাকে নিয়ে গেল, সময় শেষ কথার। এখন কথার নিজেকে বলে দিয়ে অর্ধেক জিন জাতিকে রক্ষা করার সময় হয়ে এসেছে। রাজার দরবারে সবার চোখে পানি, রাজা নিজেও কাঁদছে। কথার বাবা রাজার পাশে দাঁড়িয়ে আছে, আসছে মুক্ত কারাগার থেকে। রাজা কথার উদ্দেশ্য বলল, তোর এই কুরবানি গোটা জিন রাজ্য মনে রাখবে আজীবন, তুই আমাদের মাঝে অমর হয়ে থাকবি। কথা কিছু বলল না, হাসি মুখে নিজের গর্দান পেতে দিল জল্লাদের তলোয়ারের নিচে। কথার বাবা নিজের মেয়ের মৃত্যু দেখার সাহস হলো না, চোখ বন্ধ করে কান্না করতে লাগলো। রাজা তাকে সান্ত্বনা দিয়ে বলল, সেদিন আমার কথা শুনলে আজকে এই দিনটার মুখোমুখি হতে হতো না তোমাকে। কথার বাবা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। আজ তার কিছুই করার নেই। অবশেষে সময় হয়ে গেল। জল্লাদ তার তলোয়ার উঁচু করে দাঁড়িয়ে আছে রাজার হুকুমের অপেক্ষায়। রাজা অনেক কষ্টে নিজের মুখ থেকে উচ্চারণ করলো, এখন। জল্লাদ সাথে সাথে কথার গাড় থেকে মাথা আলাদা করে ফেললো। কথার মৃত্যুতে পুরো রাজ্যসভা নীরব হয়ে গেল। সবাই কথার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। রাজা হুকুম দিল রাজ দরবারের কবরস্থানের সবচেয়ে উঁচু স্থানে কথাকে দাফন করা হোক। প্রতি বছর এই দিনে শোক পালন করার ঘোষণা করা হলো রাজ্যে। ওইদিকে ইয়াস জুজুকে দাফন করলো সোহানার কবরের পাশেই। অশ্রুসিক্ত চোখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ইয়াস হাঁটতে লাগলো কোনো এক অজানা পথের উদ্দেশ্যে। আজ ইয়াসের কোনো লক্ষ্য নেই কোনো পিছুটান। ইয়াস এখন মুক্ত বাতাসের মতো, কোথায় যাবে তাও জানে না, শুধু অপেক্ষা একজনের জন্য, সে যে প্রমিস করছিল সে আসবে একদিন। এদিকে আমরা দেখি পিছনে কবরের পাশে সোহানা জুজুকে কোলে নিয়ে দাঁড়িয়ে ইয়াসকে হাত নাড়িয়ে বিদায় দিচ্ছে। 10 বছর পর আজ সোহানার মৃত্যুবার্ষিকী। ইয়াস ফুল হাতে নিয়ে সোহানার কবরের পাশে দাঁড়িয়ে আছে। তখন রাত প্রায় 12টা বাজে। ইয়াস আনমনে বলে উঠল, কেমন আছিস ভেন্ডি? আমি ভালোই আছি, তুই থাকলে আজ দেখতে পারতি আমাদের এখন নিজস্ব একটা বাড়ি করছি, সেখানে সব আছে, তবু তোর শূন্যতা আমাকে এক রাত ঘুমাতে দেয় না। তোর আর জুজুর জন্য প্রতিদিন 2টা আইসক্রিম কিনে রাখি ওই আশায় যে তোরা হয়তো ফিরে আসবি, কিন্তু বরাবর আমি হতাশ হই জানিস ভেন্ডি। তোর জন্য অনেক সুন্দর একটা জামা কিনেছি, একদিন সময় করে এসে দেখে যাইস। সত্যি বলতে আমি তোকে এখনো অনেক বেশি মিস করি। এই বলে ইয়াস কান্নায় ভেঙে পড়লো। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো। ইয়াস আকাশের দিকে তাকিয়ে দেখলো 4টা সম্পূর্ণ লাল রং ধারণ করছে, পাখিরা গান করছে। ইয়াসের মনে পড়ে গেল কথার শেষ কথাগুলো। কথা তো এমন কিছুই বলে গিয়েছিল। ইয়াস আকাশের দিকে তাকিয়ে তারা খুঁজতে লাগলো। হ্যাঁ, একটা তারা দেখা যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই তারাটা খসে পড়লো আকাশ থেকে। ইয়াস পাগলের মতো চারদিকে তাকাতে লাগলো। ইয়াসের চোখ শুধু কথাকে খুঁজছে। ইয়াস দৌড়ে রাস্তায় চলে এলো। মানুষজন দৌড়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য চেষ্টা করছে। বাইরের দোকানপাটগুলো বন্ধ করে দোকানিরা দৌড়ে যে যার মতো ছাউনি তলায় আশ্রয় নিচ্ছে। তখনই কারোর সাথে ধাক্কা খেয়ে আমি নিচে পড়ে গেলাম। লাল নীল চুরি পরা একটা হাত আমাকে উঠানোর জন্য হাত বাড়িয়ে দিল। আমার সবকিছু স্লো মোশনে চলতে লাগলো। আমি চোখ থেকে বৃষ্টির পানি মুছে ভালো করে তাকিয়ে দেখলাম অদ্ভুত সুন্দরী পরীর মতো একটা মেয়েটা আমার হাত ধরে টেনে তুলে বলল, সরি,
আমি হা করে তাকিয়ে আছি মেয়েটার কথায় আমার ধ্যান ভাঙলো। এই যে মিস্টার, আর ইউ ওকে? আমি বললাম কথা। গাইস, এই গল্পটা এখানেই সমাপ্ত হইলো। তো আমি সময়ের অভাবে ভিডিও আপলোড দিতে পারি না। আজকে 1 ঘন্টা টাইম নিয়ে এই ভিডিওটা বানাইছি, তারপরে এডিট করছি 1 ঘন্টার ভিতরে সবকিছু। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।